পড়াশোনা ভালো তো? পড়াশোনা ঠিকঠাক হচ্ছে? হ্যাঁ স্যার, এই চলছে। বলো, কোনো প্রশ্ন থাকলে বলো, বাদ বাকি সবাই জয়েন করে যাক, ক্লাস স্টার্ট করে দেবো। হ্যাঁ বলো, কোনো প্রশ্ন থাকলে, এনি কোশ্চেন অ্যাবাউট জিকে এন্ড কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড। স্যার, এই পেগাসাস জিনিসটা কি স্যার? কোথায় পেয়েছো শব্দটা বলো? এই যে স্যার শুনছি, মানে যেটা বলছে যে ম্যালিশিয়াস একটা স্পাইওয়্যার, তো ব্যাপারটা কি, মানে কে ইউজ করছে, কার জন্য কাজে লাগাচ্ছে, ঠিক বুঝতে পারছি। পেগাসাস হচ্ছে ইসরায়েলি সংস্থার একটা স্পাইওয়্যার, ঠিক আছে? এটা একটা অ্যাপের ভিত্তিতে তোমাকে মোবাইলে ইনস্টল করে দেবে। তার পাসওয়ার্ড এবং কোড যারা ইনস্টল করবে সেটা, মানে বা যারা সেটা সেন্ড করবে, ওর তারাই এটাকে জানবে এবং তারাই এটাকে মেনলি কন্ট্রোল করতে পারবে। তুমি আমি এটাকে কিছু করতে পারবো না, বুঝতে পেরেছো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। স্পাইওয়্যার একটা, এটা হিডেন অ্যাপ হয় না, সেই হিডেন অ্যাপ। তনুশ্রী, পড়াশোনা হচ্ছে? তনুশ্রী দাস, পড়াশোনা হচ্ছে? হ্যাঁ স্যার, চলছে। কোনো কোশ্চেন আছে? না, এখনো চলছে নেই? তাহলে তো প্রশ্ন দেখতে হবে। নবনীতা ঘটক, কোনো প্রশ্ন আছে? নবনীতা ঘটক, হ্যাঁ স্যার বলুন। কোশ্চেন এনি? না স্যার। নেই তো? ঠিক আছে, না। মন দিয়ে পড়াশোনা হচ্ছে? হ্যাঁ স্যার। তাহলে আমার একটা কোশ্চেনের উত্তর দিয়ে দাও। Which day has been celebrated as National Women's Day? কবে আমরা ন্যাশনাল উমেন্স ডে সেলিব্রেট করে থাকি? ন্যাশনাল উমেন্স হ্যাঁ, ন্যাশনাল উমেন্স ডে কবে আমরা সেলিব্রেট করে থাকি? ওটা ইন্টারন্যাশনালটা মনে আছে, ন্যাশনালটা মনে পড়ছে না। ইন্টারন্যাশনাল তো 8 মার্চ, ন্যাশনাল হলো 13 ফেব্রুয়ারি, 13ই ফেব্রুয়ারি। কেন, কার জন্মদিন? না, নাইটিঙ্গেল ইন্ডিয়া, সরোজিনী নাইডুর জন্মদিন। ইউনেস্কো সেলিব্রেটেড ওয়ার্ল্ড রেডিও ডে 13 ফেব্রুয়ারি। ইউনেস্কো সেলিব্রেটেড ওয়ার্ল্ড রেডিও ডে এই 13ই ফেব্রুয়ারি, ঠিক আছে? আর ইন্টারন্যাশনাল উমেন্স ডে হচ্ছে 8 জুন। আর আরেকটা কথা মনে রাখবে, ন্যাশনাল গার্ল চাইল্ড ডে সেটা হলো তোমার 24 জানুয়ারি, আর ইন্টারন্যাশনাল গার্ল চাইল্ড ডে সেটা হলো 11 অক্টোবর। 11 অক্টোবর, এটা মনে রেখো, ঠিক আছে? কার কি, এই যে বললাম, কার অসুবিধা হলো, কার বুঝতে অসুবিধা হলো বলো, আমি আবার রিপিট করব, কার বুঝতে অসুবিধা হলো বলো? 24 জানুয়ারি ন্যাশনাল গার্ল চাইল্ড ডে, 11 অক্টোবর ইন্টারন্যাশনাল গার্ল চাইল্ড ডে, আর 13 ফেব্রুয়ারি ন্যাশনাল উমেন্স ডে, আর 8 মার্চ এটা হলো ইন্টারন্যাশনাল উমেন্স ডে। এই হলো স্পষ্ট ব্যাপার। বলো, আর কার কি প্রবলেম হলো বলো?
বোঝা গেছে? বোঝা গেছে? হ্যাঁ স্যার। শুক্র? হ্যাঁ স্যার। কি শুক্র? আচ্ছা, তোমাদের তো আরো সবাই জয়েন করবে, তাই না? মেহবুব আলম, পড়াশোনা হচ্ছে? এই তো চলছে মোটামুটি। কোনো প্রশ্ন? না স্যার। Which famous person has been called as traditional modernizer? কোন ব্যক্তিকে আমরা ট্র্যাডিশনাল মডার্নাইজার বলে উল্লেখ করি? আমরা নয়, হিস্টোরিয়ান অমলেশ তিবাচী তাকে ট্র্যাডিশনাল মডার্নাইজার বলে অভিহিত করেছিলেন। কি তার নাম? ট্র্যাডিশনাল মডার্নাইজার কি হবে তার নাম? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। Thank you. Thank you. And which person has been called as the father of the Indian Renaissance? কি হবে অ্যান্সার? রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায়কে আমরা বলতে পারি ভারতপতি বা ফার্স্ট ম্যান অফ মডার্ন ইন্ডিয়া, বা আমরা তাকে বলতে পারি রাজা। এই রাজা উপাধিটা দিয়েছিলেন কে? না, সেকেন্ড আকবর 1830-তে, 1830-এ। আবার রাজা রামমোহন রায়কে আমরা কি বলতে পারি? যে ফার্স্ট অফিসিয়াল অ্যাম্বাসেডার অফ ইন্ডিয়া টু ইউকে। ইউকেতে ভারতের প্রথম অফিসিয়াল অ্যাম্বাসেডার। আর দাদাভাই নৌরুজিকে বলা হয় ফার্স্ট আনঅফিসিয়াল অ্যাম্বাসেডার অফ ইন্ডিয়া টু ইউকে, বা সেকেন্ড অফিসিয়াল অ্যাম্বাসেডার অফ ইন্ডিয়া টু ইউকে। দাদাভাই নৌরুজি। দাদাভাই নৌরুজিকে আমরা কি বলে থাকি? গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া, তাই না? গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া বলা যেতে পারে তো? হ্যাঁ গো, দাদাভাই নৌরুজিকে। হ্যাঁ স্যার। আর গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়ান বিজনেস যদি বলে, তাহলে আমাদের কি অ্যান্সার করতে হবে? গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়ান বিজনেস। তাহলে কি হবে? তাহলে কি হবে? গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়ান বিজনেস যদি বলে, তাহলে কি হবে? বসন্ত কুমার বিড়লা। বসন্ত কুমার বিড়লা। বসন্ত কুমার বিড়লা বা বি কে বিড়লা। বি কে বিড়লা। আরেকটা লিখে নাও, গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়ান অ্যাভিয়েশন। গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়ান অ্যাভিয়েশন। অ্যাভিয়েশন মানে বিমান পরিবহন, অ্যাভিয়েশন। লিখে রাখো, জে আর ডি টাটা। জে ফুল স্টপ, আর ফুল স্টপ, ডি ফুল স্টপ, টাটা। জে আর ডি টাটা। তার নিচে লিখে রাখো, গ্র্যান্ড ওল্ড ম্যান অফ, গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়ান জার্নালিজম। ও গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়ান অ্যাভিয়েশন। AVIATION, অ্যাভিয়েশন। অ্যাভিয়েশন শব্দটার অর্থ মানে বিমান পরিবহন। তাহলে কি নাম হবে? জে ফুল স্টপ, আর ফুল স্টপ, ডি ফুল স্টপ, টাটা। জে আর ডি টাটা। এবার লেখো, গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়ান জার্নালিজম। গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়ান জার্নালিজম। তাহলে তার নাম লেখো তুষার কান্তি ঘোষ। তুষার কান্তি ঘোষ। তুষার কান্তি ঘোষ। তার নিচে লেখো, গ্র্যান্ড ওল্ড ম্যান অফ সাউথ ইন্ডিয়া। গ্র্যান্ড ওল্ড ম্যান অফ সাউথ ইন্ডিয়া। সাউথ ইন্ডিয়া। সাউথ ইন্ডিয়া লিখেছো? তাহলে তার নাম লেখো সুব্রামণিয়া। সুব্রামণিয়া। সুব্রামণিয়া বানান
SUBRAMANIA, Subramania Iyer, Subramania Iyer, Subramania Iyer, তাকে বলা হয় গ্র্যান্ড ওল্ড ম্যান অফ সাউথ ইন্ডিয়া, সুব্রামণিয়া আয়ার। আবার লেখো, আর কিসে গ্র্যান্ড ওল্ড ম্যান হতে পারে বলো তো? আর কিসে গ্র্যান্ড ওল্ড ম্যান হতে পারে বলো তো? আর কিসে গ্র্যান্ড ওল্ড ম্যান হতে পারে বলো তো? আর কিসে হতে পারে? আর কিসে হতে পারে? লিখে নাও, গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়ান ক্রিকেট, গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়ান ক্রিকেট, ড্যাশ দিয়ে লেখো ডি ফুল স্টপ বি ফুল স্টপ দেওধর, ডি বি দেওধর, ডি বি দেওধর, ডি ফুল স্টপ বি ফুল স্টপ দেওধর, DEODHER, দেওধর। এই দেওধর ট্রফি নাম শুনেছ না তোমরা? দেওধর, DEODHER, দেওধর। এই হলো তোমাদের গ্র্যান্ড ওল্ড ম্যানের লিস্ট। DB দেওধর, সুব্রামণিয়া আয়ার, বসন্ত কুমার বিল্লা, JR টাটা, দাদাভাই নৌরোজি। এই লিস্ট তোমাদের কাছে যেন সবসময় থাকে, এখান থেকে কিন্তু প্রশ্ন দেয়। হ্যাঁ বলো, এবার তোমাদের প্রশ্ন কি আছে বলো। স্যার বসন্ত কুমার বিড়লাটা কি বললেন আরেকবার বলুন। গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়ান বিজনেস, ভারতে ব্যবসার ক্ষেত্রে বসন্ত কুমার বিড়লাকে বলা হয় গ্র্যান্ড ওল্ড ম্যান। হ্যাঁ, বিজনেস, ইন্ডিয়ান বিজনেস। স্যার তারাবাইটা কি বললেন স্যার? শুধুমাত্র গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া, শুধুমাত্র গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া, ঠিক আছে? দাদাভাই নৌরোজি হচ্ছে শুধুমাত্র গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া। তাহলে চলো আস্তে আস্তে আমরা আরম্ভ করে দিই। স্যার টাটা, জামশেদজি টাটাটা আরেকবার বলুন। জামশেদজি টাটা, জামশেদজি ধীরুভাই টাটা, JRD টাটা, জামশেদজি রুস্তমজি ধীরুভাই টাটা, সেটা হচ্ছে JRD টাটা। JRD টাটা হলো তোমার গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়ান অ্যাভিয়েশন, গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়ান অ্যাভিয়েশন, বিমান পরিবহন, বিমান পরিবহন, ঠিক আছে? বিমান পরিবহন। যারা আজকে তোমরা যে এয়ার ইন্ডিয়া দেখো, এই এয়ার ইন্ডিয়া হচ্ছে এই টাটাদের তৈরি। একটুখানি ফুল নেমটা লিখে রাখো, জাহাঙ্গীর রতনজি দাদাভাই টাটা। পুরো নামটা লিখে রাখো, তোমাদের ডাউট হতেই পারে। জাহাঙ্গীর রতনজি দাদাভাই টাটা, জাহাঙ্গীর রতনজি দাদাভাই টাটা, দাদাভাই টাটা। স্যার উনি কি ভারতের লোক ছিলেন? কে? JRD টাটা। JRD টাটা এই যে টাটা গ্রুপ, পার্সি, তারা পার্সি, পার্সি, পার্সি। হ্যাঁ ঠিক আছে স্যার। এবং তোমার এক মিনিট আমি দাঁড়াও, আমার মনে পড়লে আমি বলে দেবো। ওর মায়েরও একটা বিরাট নাম ছিল। JRD টাটার ফুল ফর্মটা বললাম, জাহাঙ্গীর রতনজি দাদাভাই টাটা, ঠিক আছে? ওর মানে ওনার মাও বোধহয় ভারতে প্রথম টু হুইলার মানে চালানো প্রথম মহিলা। আমার নামটা মনে পড়লে আমি বলে দেবো তোমাদের, ঠিক আছে? সাইকেল চালানো মহিলা? হ্যাঁ বলো।
বলছি মানে উনি প্রথম সাইকেল চালিয়েছিলেন ভারতে? হ্যাঁ 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 হ্যাঁ, উনি প্রথম। ওর মায়ের নামটা মানে বললে আমি মানে মনে করলে আমি বলে দিচ্ছি। হুম? চলো চলো মনে করলে আমি নামটা মনে করলে আমি বলে দেবো তোমাদের। মানে প্রথম মহিলা সাইকেল চালান। কিন্তু পার্সি হলেও এই জিআরটি টাটার নাগরিকত্ব ছিল প্রথমে ফ্রেঞ্চ 1968, 1929 থেকে 1993 পর্যন্ত তিনি ভারতের নাগরিকত্ব ছিলেন। ওনার মায়ের নাম হচ্ছে সুজানি সোনি। সুজানি সোনি, French woman, এবং she is the first woman in India to drive a car in 1905. তার মায়ের নাম এটা লিখে রাখো, সুনি SOONI রতনজি দাদাভাই টাটা। সুনি রতনজি দাদাভাই টাটা একজন ফ্রেঞ্চ ওম্যান। She is the first woman in India to drive a car in 1905. সুনি রতনজি দাদাভাই টাটা তার মা, এবং তিনি একজন ফ্রেঞ্চ ওম্যান, ঠিক আছে। এবং তিনি প্রথম ভারতে কার ড্রাইভ করেন 1905 সালে। বা এই নামটাও ওরা উল্লেখ করতে পারে, আমি তোমাদেরকে বলে দিই। ওই হিসাবে ওর মায়ের হিসাবেই ও প্রথম তোমার ফ্রান্সের নাগরিকত্ব ছিল। একটা বলতে পারে SOONI সুনি, রতনজি RATANJI রতনজি, দাদাভাই DADABHOY টাটা টাটা, বা এই নামটাও ওরা দিতে পারে SUZA সুজানি বিয়ার। বিয়ার বানানটা হবে BRIERE বিয়ার, ফ্রেঞ্চ ওম্যান। 1905 সালে তিনি ফার্স্ট কার ড্রাইভ করেন ইন্ডিয়াতে, প্রথম মহিলা। আর এই টাটাদেরও প্রতিষ্ঠা হচ্ছে আজকের এয়ার ইন্ডিয়া, এবং এটা নিশ্চিত করা হচ্ছে যে এয়ার ইন্ডিয়ার যে বিলগ্নীকরণ, ডিসইনভেস্টমেন্ট হচ্ছে, যাদের পুরো মালিকানাটাই প্রাইভেট কোম্পানির হাতে তুলে দেওয়া হবে, সেটা হয়তো টাটারাই কিনে নেবে। অর্থাৎ যারা মানে প্রতিষ্ঠা করেছিল তাদের হাতেই আবার এয়ার ইন্ডিয়া চলে যাচ্ছে। এই মুহূর্তে দাঁড়িয়ে এয়ার ইন্ডিয়া অফিসিয়াল এয়ারলাইন্স অফ ইন্ডিয়া, ভারতের অফিসিয়াল এয়ারলাইন্স, ঠিক আছে। চলো স্যার একটা কোশ্চেন ছিল, বলো। মানে বলছি স্যার, এই রতন টাটা ইনি কি জামশেদজি টাটা কি রতন টাটাকে দত্তক নিয়েছিলেন, নাকি রতন টাটার বাবাকে? মানে এটা আমি জানি না স্যার, একটু জানলে রতন বলবেন। টাটা কিন্তু দত্তক, রতন টাটা কিন্তু দত্তক পুত্র, ঠিক আছে। রতন টাটা কিন্তু দত্তক পুত্র, রতন টাটাকে কিন্তু দত্তক নেওয়া, ঠিক আছে। আমি যতদূর জানি রতন টাটাই হচ্ছে দত্তক নেওয়া। ও হচ্ছে তোমার রতন নাভাল টাটা, রতন নাভাল টাটা, রতন নাভাল টাটা, ঠিক আছে। রতন নাভাল টাটা, নাভাল টাটা, এবং দত্তক নিয়েছিল নাভাল টাটা, নাভাল টাটা,
NAVAL, নাভাল টাটা, নাভাল টাটা, রতন নাভাল টাটা বলা হয়, ঠিক আছে, রতন নাভাল টাটা। তাহলে স্যার জামশেদজি টাটার পরে নাভাল টাটা, হ্যাঁ। তারপরে রতন টাটা। এবার একটা জিনিস এইটুকুন আমি জানি, এই নাভাল টাটা was later adopted by Ratanji Tata, son of Jamsetji Tata, the founder of Tata Group. Adopted by Ratanji Tata, নাভাল টাটা মানে রতন টাটা কে অ্যাডপ্ট করেছিল হচ্ছে রতনজি টাটা, সন অফ জামশেদজি টাটা, সন অফ জামশেদজি টাটা। এক মিনিট দাঁড়াও তো, কানে তো এক মিনিট একটু দেখো, দাঁড়াও। এর একমাত্র পেরেন্টস হচ্ছে, মানে পেরেন্ট নাভাল টাটা, এই রতন টাটাকে যে করেছিল। নাভাল টাটা রতনজি টাটার দত্ত, রতনজি টাটা জামশেদজি টাটার ছেলে, বুঝতে পেরেছ? জামশেদজি টাটার ছেলে রতনজি টাটা, রতনজি টাটার ছেলে নাভাল টাটা। হ্যাঁ, এবার নাভাল টাটা দত্তক পুত্র রতনজি টাটা, অ্যাডপ্টেড বাই, এবং রতন টাটাও দত্তক পুত্র। রতনজি আলাদা আর নাভাল রতন টাটা আলাদা। রতনজি টাটা হলো জামশেদজি টাটার ছেলে, তিনি অ্যাডপ্ট করেছিলেন নাভাল টাটাকে। নাভাল টাটা অ্যাডপ্ট করেছেন হচ্ছে রতন টাটাকে, মানে দুজনেই, ওর বাবাও যেমন দত্ত, ও তেমনি দত্ত, দুজনেই দত্ত, দুজনেই দত্ত, দুজনেই দত্ত। কেননা ওর শুধুমাত্র মা নেই, বাবা, তার মানে অ্যাডপ্ট করা হয়েছিল, অ্যাডপ্ট করা হয়েছিল, সেই জন্য আমি বললাম। মানে প্রথমে জামশেদজি টাটা, জামশেদজি টাটার তারপরে হচ্ছে রতনজি টাটা, রতনজি টাটা অ্যাডপ্ট করলে হচ্ছে নাভাল টাটাকে, নাভাল টাটা অ্যাডপ্ট করলে হচ্ছে রতন। এই হলো ব্যাপার, দুজনেই অ্যাডপ্ট। চলো, ফার্স্ট কোশ্চেন, ওয়ার্ল্ড ডে অফ ফাইট এগেনস্ট সেক্সুয়াল এক্সপ্লয়টেশন অ্যামং দিস কবে সেলিব্রেট করা হয় বলতে পারবে কেউ? 21st March। দেখা যাক। 4th March, ওয়ার্ল্ড ডে অফ দ্য ফাইট এগেনস্ট সেক্সুয়াল এক্সপ্লয়টেশন। আমাদের WBCS এ কি না একটু অর্ডার ডেট গুলো দিয়ে দেয়, যেমন 6 জানুয়ারি ওয়ার্ল্ড ওয়ার ভিকটিমস অরফানেজ ডে। তোমাদের আগেও বলেছি এই ডেজ গুলো কিন্তু একটু অর্ডার করতে হবে কিন্তু, হ্যাঁ। যেমন তোমার ন্যাশনাল মিল্ক ডে কবে? ন্যাশনাল মিল্ক ডে 26শে নভেম্বর। ইন্টারন্যাশনাল মিল্ক ডে বা ওয়ার্ল্ড মিল্ক ডেও আমরা বিভিন্ন সময় বলে থাকি, কবে না 1 জুন। এইরকম ব্যাপার, একটু অর্ডার যে ডেট গুলো সেগুলো একটু ভালো করে দেখতে হবে, তাহলে আমরা 4th মার্চ পালন করে থাকি। এবার এটা একটু দেখে নেবে। ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে থিম, যেটা আমরা 3rd মার্চে ব্যবহার করি, মানে 2021-এ যার থিম কি না ফরেস্ট অ্যান্ড লিভলিহুডস সাস্টেনিং পিপল অ্যান্ড ক্লাইমেট। এটা হলো 3rd মার্চের থিম তোমাদের। 3rd মার্চ ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে। নেক্সট, ওয়ার্ল্ড স্প্যারো ডে। ওয়ার্ল্ড স্প্যারো ডে আমরা কবে ব্যবহার করি? 20th মার্চ, 20শে মার্চ। কেন? এই যে মোবাইল টাওয়ার ইউজ করার ফলে
কি হচ্ছে না, মোবাইল টাওয়ার ইউজ করার ফলে আজকে হাউস স্প্যারো তাদের প্রচন্ড সংখ্যায় কমে গেছে, এই যে রেজের জন্য। এবং তার পরিপ্রেক্ষিতে ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি তারা কি করেছে না 20 মার্চকে বলেছে ওয়ার্ল্ড স্প্যারো ডে বলে উল্লেখ করছে। এবং বিহার গভর্নমেন্টের স্টেট বার্ড হলো কি না হাউস স্প্যারো, দিল্লি ইউনিয়ন টেরিটোরিয়াল বার্ড কি না হাউস স্প্যারো। এই দুটো ইনফরমেশন একটু মনে রাখবে। আর থিম অফ ওয়ার্ল্ড স্প্যারো ডে, আই লাভ স্প্যারোস। থিমটা কি? আই লাভ স্প্যারোস। এটা হলো 2021 এর থিম। কেন? আমাদের যেমন দেশ দিতে পারে, দেশের পাশাপাশি কি দিতে পারে না থিমগুলো সমানভাবে উল্লেখযোগ্য। কি ফোকাসকে সামনে রেখে আমরা এটা সেলিব্রেট করতে পারি। তাহলে ওয়াইল্ড লাইফ ডে দেখলে, আবার এই জায়গাটা ওয়ার্ল্ড ডে এগেইনস্ট সেক্সুয়াল এক্সপ্লয়টেশন দেখেছ। চলো এবার আর এই ডেটগুলো বলতে পারবে, এই ডেটগুলো কি কি হিসাবে আর পালন করা হয় বলতে পারবে কেউ? 8 মার্চ কি পালন করো? 8 মার্চ কি পালন করো? 8 মার্চ কি পালন করো বলতে পারবে? ইন্টারন্যাশনাল উমেন্স ডে, তাই তো? ইন্টারন্যাশনাল উমেন্স ডে পালন করো। আর কি 20 মার্চ আর কি পালন করা যায়? 20 মার্চ আর কি পালন করা যায়? ইন্টারন্যাশনাল ডে অফ হ্যাপিনেস, ইন্টারন্যাশনাল ডে অফ হ্যাপিনেস পালন করতে পারো। আবার 21 মার্চ কি পালন করতে পারো? 21 মার্চ তুমি পালন করতে পারো ওয়ার্ল্ড ফরেস্ট্রি ডে, ওয়ার্ল্ড ফরেস্ট্রি ডে, ওয়ার্ল্ড ফরেস্ট্রি ডে। আর 21 মার্চ কি হিসেবে ব্যবহার করতে পারো? ওয়ার্ল্ড পোয়েট্রি ডে, ওয়ার্ল্ড পোয়েট্রি ডে। আর কি পালন করতে পারো? ওয়ার্ল্ড ডাউন সিনড্রোম ডে, 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 ওয়ার্ল্ড ডাউন সিনড্রোম ডে। ডাউন সিনড্রোম কি? একটা জেনেটিক ডিজিজ, তাই তো? ডাউন সিনড্রোম কি? একটা জেনেটিক ডিজিজ, জেনেটিক ডিজিজ। আচ্ছা, কেউ ফরেস্ট ডে থিমটা বলতে পারবে? থিমটা বলতে পারবে ফরেস্ট ডে থিম কি ছিল? লিখে নাও, ফরেস্ট রেস্টোরেশন, ফরেস্ট রেস্টোরেশন, colon symbol, a path to recovery and well-being. Forest restoration, a path to recovery and well-being, and well-being, and well-being, and well-being, and well-being. মনে রাখবে, and well-being, এটা হলো তোমার কি হবে না ওয়ার্ল্ড ফরেস্টের থিম। কোন সালের জন্য? 2021 সালের জন্য। আর লিখে নাও 2021-2030, 2021 থেকে 2030, 2021 থেকে 2030 ক বছর? 10 years। তাহলে 10 year মানে কি? ইট ইজ কল্ড ডিকেড। তাহলে কি ডিকেড? লিখে নাও, ইউএন ডিকেড অন, ইউএন ডিকেড অন ইকোসিস্টেম রেস্টোরেশন, ইউএন ডিকেড অন ইকোসিস্টেম রেস্টোরেশন, ইকোসিস্টেম রেস্টোরেশন। ইউএনটা মানে ইউনাইটেড নেশন। হ্যাঁ বলো বলো।
ইউএনটা কি ইউনাইটেড নেশন? হ্যাঁ অবশ্যই, ইউএন ডিকেড তো রাষ্ট্রসংঘের দশক, ইউএন ডিকেড অন ইকোসিস্টেম রেস্টোরেশন। রেস্টোরেশন মানে কি? RESTORATION, রেস্টোরেশন, রেস্টোরেশন, ঠিক আছে? বুঝতে পারলে? দশক মানে বাংলায় যেমন এক যুগ 12 বছর, তেমনি এখানে এক দশক বলা হচ্ছে কি না তোমার 10 ইয়ার্স। তাহলে এই যে 10 ইয়ার্স, 21 থেকে 30, এটা আমরা কিভাবে সেলিব্রেট করে থাকি, এটা কিন্তু তোমাদের দিতে পারে, এটা কিন্তু দিতে পারে। এইভাবে কিন্তু রেডি হবে, না হলে কিন্তু খুব মুশকিল, খুব মুশকিল। তাহলে 21 মার্চ, আরেকটা আমি কি বলেছি, ইন্টারন্যাশনাল 20 মার্চ ইন্টারন্যাশনাল ডে অফ হ্যাপিনেস। একটু লিখে নাও, থিম ফর 2021, থিম ফর 2021 লিখে রাখো, হ্যাপিনেস ফর অল, ফর এভার। এই 20 মার্চ ইন্টারন্যাশনাল হ্যাপিনেস ডে থিম বা ইন্টারন্যাশনাল ডে অফ হ্যাপিনেস এর থিম, সেটাও লিখে নাও, হ্যাপিনেস ফর অল, ফর এভার। হ্যাপিনেস ফর অল, ফর এভার, ফর এভার। ফর অলের পরে কমা দেবে একটা, হ্যাঁ, ফর এভার। চলো, স্যার একটা কোশ্চেন ছিল, হ্যাঁ বলো। বললাম 21 মার্চ ওটা কি ওয়ার্ল্ড ফরেস্ট ডে না ইন্টারন্যাশনাল ফরেস্ট ডে? কোনটা? 21 21 মার্চ ওয়ার্ল্ড ফরেস্ট ডে, ন্যাশনাল ফরেস্ট ডে বলে কোনো দিবস আছে আজ পর্যন্ত, ঠিক আছে স্যার? হ্যাঁ স্যার, ইন্টারন্যাশনাল বলছি, আন্তর্জাতিক। হ্যাঁ, ওখানে দেখো 21 মার্চ তুমি ন্যাশনাল নয় তো ইন্টারন্যাশনাল ফরেস্ট, বা সবচেয়ে ভালো কথা তুমি বলবে ওয়ার্ল্ড ফরেস্ট, ওয়ার্ল্ড ফরেস্ট, ঠিক আছে? ওয়ার্ল্ড ফরেস্ট। হ্যাঁ, তুমি ন্যাশনালের কথা একবার উল্লেখ করলে না? না স্যার, বলছি উল্লেখ করলে না? ইন্টারন্যাশনাল বলেছিলাম স্যার। হ্যাঁ, ন্যাশনালের কথা তো বা এইরকম করে উল্লেখ করবে, ইন্টারন্যাশনাল ডে অফ ফরেস্ট, সবচেয়ে বেটার, ইন্টারন্যাশনাল ডে অফ ফরেস্ট। চলো, রাজ্যসভা এবং লোকসভা টিভি চ্যানেল তোমরা দেখেছো, যাদের মেন কাজ কি? ব্রডকাস্ট করা। রাজ্যসভার অধিবেশন, লোকসভার অধিবেশন ব্রডকাস্ট করা। রিসেন্টলি এই দুটো মার্জ হয়ে গেছে, মার্জ হয়ে কি হয়েছে? সংসদ টেলিভিশন হয়েছে। কবে থেকে মার্জ হয়েছে? 1 মার্চ 2021 থেকে। আর তার সিইও কে নিযুক্ত হয়েছে? রবি কাপুর। তার সিইও কে নিযুক্ত হয়েছেন? রবি কাপুর। রবি কাপুরের কার্যকাল কতদিন? না 1 ইয়ার টেনিউর। 1 ইয়ার টেনিউর মানে কতদিন? 1 বছর তার কার্যকাল, 1 বছর তার কার্যকাল। মনে রাখবে, দুটো চ্যানেলকে মার্জ করে দেওয়া হলো, আলাদাভাবে আর কোনো লোকসভা চ্যানেল বা রাজ্যসভা চ্যানেল বলে কোনো আলাদা আর থাকলো না, দুটোই চলে এলো কার আন্ডারে? না সংসদ টেলিভিশনের আন্ডারে চলে এলো, ঠিক আছে? সংসদ টেলিভিশনের আন্ডারে চলে এলো। আমাদের আপার হাউস কোনটা? আপার হাউস কোনটা? আপার হাউস কোনটা বলো? এর মধ্যে আপার হাউস কোনটা গো? রাজ্যসভা লোকসভার মধ্যে আপার হাউস কোনটা? রাজ্যসভা। রাজ্যসভা। লোয়ার হাউস কোনটা? লোকসভা। লোকসভা। ফার্স্ট চেম্বার কোনটা? ফার্স্ট চেম্বার কোনটা? ফার্স্ট চেম্বার কোনটা?
ফার্স্ট চেম্বার কোনটা? না, ফার্স্ট চেম্বার হচ্ছে লোকসভা, সেকেন্ড চেম্বার হচ্ছে রাজ্যসভা। হাউস আর চেম্বার ঠিক ভাইস ভার্সা, উল্টোটা হয়। পপুলার হাউস কোনটা? পপুলার হাউস হচ্ছে লোকসভা, লেস পপুলার হাউস কোনটা? রাজ্যসভা। ক্লিয়ার? এবার আরেকটা জিনিস আমি বলে দিই, এই যে রাজ্যসভা টিভি, রাজ্যসভা টিভি লঞ্চ কত সালে হয়েছিল? 2011 সালে লঞ্চ হয়েছিল। রাজ্যসভা টিভি 2011 সালে লঞ্চ হলো। আর কত তারিখ অবধি সে কার্য থাকলো? না, 28 ফেব্রুয়ারি 2021 পর্যন্ত তার কার্যকাল থাকলো। 1 মার্চ থেকে সংসদ টিভির আন্ডারে চলে গেল। ঠিক আছে, মনে রাখবে 28 ফেব্রুয়ারি 2021 পর্যন্ত সেটা কার্য থাকলো রাজ্যসভা টিভি। মনে রাখবে কিন্তু। এগুলো কারেন্ট অ্যাফেয়ার্স গুলো কিন্তু ভালো করে কিন্তু দেখতে হবে, না হলে কিন্তু হবে না। খুব চাপের ব্যাপার আছে কিন্তু, একদম মন দিয়ে দেখবে, না হলে কিন্তু না বলতে পারলে খুব মুশকিল। চলো আমরা পরেরটাতে চলে যাই। প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী, Prime Minister Narendra Modi has inaugurated the Dash Indian Toy Fair 2021 via video conference recently. কিসের মাধ্যমে? না, ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেছেন কততম ইন্ডিয়ান টয় ফেয়ার 2021। কততম তোমরা বলতে পারবে কেউ? কততম বলতে পারবে কেউ? কততম কেউ বলতে পারবে? ফার্স্ট এভার, প্রথম, বা ফার্স্ট, বা ডিবিউ ইন্ডিয়ান টয় ফেয়ার 2021। হঠাৎ করে ইন্ডিয়ান টয় ফেয়ার কেন করতে হচ্ছে? ভারত তো চায়নার প্রোডাক্ট ব্যান করেছে, চায়না থেকে খেলনা আসা প্রায় বন্ধ। তাহলে ভারতীয় স্টেট অফ আর্ট অর্থাৎ আত্মনির্ভর পদ্ধতিতে খেলনা তৈরি করতে হবে, আর খেলনার বাজারটা ধরতে হবে। খেলনার বাজার যদি ধরতে হয় তাহলে তো টয় ফেয়ার করতেই হবে। তাই প্রথম ইন্ডিয়ান টয় ফেয়ার 2021 আমরা দেখতে পেলাম। প্রধানমন্ত্রী এটা ভার্চুয়ালি উদ্বোধন করলেন। Israel president has formally received the first ever ambassador from the UAE. Ambassador from UAE. আমরা 2020 সালে কি দেখেছিলাম? যে ইসরায়েলের সঙ্গে গালফ এশিয়ান কান্ট্রিগুলো এই বাইল্যাটারাল রিলেশন স্টার্ট হচ্ছে। বাইল্যাটারাল রিলেশন স্টার্ট হওয়ার অর্থ কি? না, যৌথ সম্পর্ক আবার নতুন ভাবে এলো। ফলে কি হয়? এই যৌথ সম্পর্ক যখন গড়ে তোলা হচ্ছে তখন একটা বিশেষ উল্লেখযোগ্য হলো অ্যাম্বাসেডার, রাষ্ট্রদূত থাকা। তাহলে 2021 এসে আমরা ইসরায়েলের রাষ্ট্রদূত গ্রহণ করলো। কোন দেশ থেকে রাষ্ট্রদূত গ্রহণ করলো? না, ইউএই থেকে। তাহলে ইউএই মানে ইউনাইটেড আরব এমিরেটস, বাংলায় যাকে কি বলা হয়? সংযুক্ত আরব আমিরশাহী। ফার্স্ট এবার, প্রথম। তাহলে তার নাম কি? মোহাম্মদ আল খাজা। মোহাম্মদ আল খাজা তাকে
ইউএই রাষ্ট্রদূত, তিনি কোথায় এলেন? না, ইসরায়েলে এলেন। নেক্সট, নিউ প্রেসিডেন্ট অফ ইসরায়েল, কততম, সরি, নিউ প্রাইম মিনিস্টার অফ ইসরায়েল, কততম প্রাইম মিনিস্টার? 13 প্রাইম মিনিস্টার অফ ইসরায়েল। তাহলে তার নাম কি? নাফতালি বেনেট। নাফতালি বেনেট। কততমটাও একটু মনে রেখো। কোন পার্টি? ইয়ামিনা নিউ রাইট পার্টি। ইয়ামিনা নিউ রাইট পার্টি। এত পার্টির নাম মনে রাখতে পারবে না, ছেড়ে দাও। কার পরিবর্তে এলেন? না, ইন দ্য প্লেস অফ বেঞ্জামিন নেতানিয়াহুর পরিবর্তে তিনি ইসরায়েলের প্রাইম মিনিস্টার হলেন। ইসরায়েলের প্রাইম মিনিস্টার হলেন। আচ্ছা, ভেরি রিসেন্ট, এই জুলাই মাসে ইসরায়েলের রাফায়েল মিসাইল সিস্টেম, একটা মিসাইল সিস্টেম লঞ্চ করেছে। তার নাম বলতে পারবে? রাফায়েল মিসাইল এজেন্সি বলতে পারো, বা রাফায়েল মিসাইল অর্গানাইজেশন বলতে পারো। তার একটা মিসাইল সিস্টেম লঞ্চ করেছে। তার নাম কি? তার নাম কি বলতে পারবে গো? একদম কাগজ টাগজ পড়ছো না? আরে সামনে তো পরীক্ষা, একটুখানি তো মন দিয়ে পড়তে হবে, একটুখানি তো পড়তে হবে গো, না হলে কি করে হবে? একটু তো পড়াশোনা না যদি করি তাহলে তো খুব চাপের ব্যাপার গো। তোমরা দেখো, আয়রন ডোমের কথা বলছিলাম। হ্যাঁ বলো। আমি যেটা কথা বললাম সেটা হচ্ছে সি ব্রেকার। সি ব্রেকার, সি ব্রেকার, এটা একটা মিসাইল সিস্টেম। মানে ইন্ডিয়া রাশিয়ার কাছ থেকে কোন মিসাইল সিস্টেম পারচেস করছে? ইন্ডিয়া রাশিয়া থেকে কোন মিসাইল সিস্টেম পারচেস করছে? আমাকে একটু বলো। S-400 হবে স্যার। হ্যাঁ বলো। S-400। S-400, একদম। আবার একটু লিখে নাও। নিউ প্রেসিডেন্ট অফ ইসরায়েল। ইসরায়েলের নতুন প্রেসিডেন্টও হয়েছেন। তার নাম কি? আইজ্যাক, বানান লিখে দিচ্ছি, ISAAC, আইজ্যাক হারজগ, HERZOG, আইজ্যাক হারজগ। কবে থেকে? ফ্রম 7 জুলাই 2021। 7 জুলাই 2021। তার নাম হারজগ, আইজ্যাক হারজগ। 7 জুলাই 2021 থেকে তিনি ইসরায়েলের কি হলেন? 11তম 11th প্রেসিডেন্ট অফ ইসরায়েল। ইন্টারন্যাশনাল উমেন্স ডে 8 মার্চ, তার কি থিম? 2021-এর কি থিম? কি হবে? কোনটা নেব অ্যান্সার? কোনটা নেব অ্যান্সার? কোনটা নেব অ্যান্সার? আমরা অ্যান্সার নেব হচ্ছে বি অপশনটা। বি অপশনটা। ইন্টারন্যাশনাল উমেন্স ডে 8 মার্চ ফর 2021। Women in leadership, achieving an equal future in a COVID-19 world. এটা হলো আমরা থিমটা অ্যান্সার হিসেবে নেব। আর আরেকটা বলে দিই, তোমাকে যদি বলে 2020 থিম, দিতেই পারে। আমরা যখন পিএসসির পরীক্ষা দেব তখন নিশ্চয়ই পুরোনোটাও আমাদের কাছে একটু ইম্পর্টেন্ট, যেহেতু 8 মার্চ ইন্টারন্যাশনাল উমেন্স ডে হিসাবে সারা ওয়ার্ল্ডের ফেমাস ডে। তাহলে আইএম জেনারেশন ইকুয়ালিটি, রিয়েলাইজিং উমেন্স রাইট,
এটা হলো 2020 থিম। আর 2021 থিম ওমেন ইন লিডারশিপ অ্যাচিভিং অ্যান ইকুয়াল ফিউচার ইন এ কোভিড-19 ওয়ার্ল্ড, এটা হলো 2021 থিম। তাহলে 2020 ক্ষেত্রেও মনে রাখবে এবং 2021 ক্ষেত্রেটাও একটু মনে রাখার অবশ্যই চেষ্টা করবে। এটা 2020 থিম আর ওটা হচ্ছে 2021 থিম। চলো নেক্সট। তোমরা রাশিয়ান স্পেস এজেন্সির নাম জানো, তার নাম কি? রসকসমস। রসকসমস রসকসমস একটা ফার্স্ট স্যাটেলাইট লঞ্চ করেছে, মানে প্রথম স্যাটেলাইট নয়, কিন্তু তাদের তৈরি প্রথম স্যাটেলাইট নয়, কিন্তু তাদের এইরকম তৈরি প্রথম স্যাটেলাইট যে আর্কটিক ক্লাইমেটকে পর্যবেক্ষণ করতে পারে, ক্লাইমেট এন্ড এনভায়রনমেন্টকে পর্যবেক্ষণ করতে পারে। স্যাটেলাইটটার নাম তোমার কাছে জানতে চাইতে পারে, তার নাম কি? আর্কটিকা এন। কবে লঞ্চ করা হয়েছে? 28 ফেব্রুয়ারি 2021। কোন রকেটের মাধ্যমে গেছে? সুয়েজ 2.1B ক্যারিয়ার রকেটের মাধ্যমে গেছে। কোথা থেকে লঞ্চ করা হয়েছে? বৈকানুর কসমোড্রোম ইন কাজাখস্তান থেকে লঞ্চ করেছে। দেখো, রসকসমস লঞ্চ করেছে, কি বিষয়ে লঞ্চ করেছে? স্যাটেলাইটটার নাম কি? স্যাটেলাইটটাকে কোন রকেট টেনে নিয়ে গেছে? কোথা থেকে লঞ্চ করা হয়েছে? সব কটা ইনফরমেশনই কিন্তু আমাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। আর কি করবে? এটা কি করবে? অবশ্যই ক্লাইমেটকে পর্যবেক্ষণ করবে। To solve the operational meteorology and hydrology problems and monitoring the climate and environment in the Arctic region. এই তথ্যটা তোমাদের কাছে রাখতে হবে। এবার পোলার রকেট, ইন্ডিয়াস পোলার রকেট has successfully launched Amazonia 1 কার স্যাটেলাইট? ব্রাজিল। সঙ্গে কার না 18টা আরো স্যাটেলাইট। বাই দা কোন রকেটের মাধ্যমে এটা উৎক্ষেপণ করা হচ্ছে? ফার্স্ট লঞ্চ প্যাড অফ সতীশ ধাওয়ান স্পেস সেন্টার। তোমরা জানো শ্রীহরিকোটা, অন্ধ্রপ্রদেশ, সতীশ ধাওয়ান স্পেস সেন্টার, তাই তো? সেখান থেকে লঞ্চ করা হচ্ছে। একটুখানি বলি, চলো যে যে জায়গাগুলো একটু করব, কোন জায়গাগুলো মনে রাখতে হবে তোমাকে। স্যাটেলাইটটার নাম কি? আমাজোনিয়া 1। কোন দেশ? ব্রাজিল। সঙ্গে 18টা আদার স্যাটেলাইট, আমি যেটা আগেই বললাম। কোন পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল? পিএসএলভি C-51। আগেই বলেছি সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে, ঠিক আছে? এবং এই আমাজোনিয়া স্যাটেলাইটটা কাদের তৈরি? ন্যাশনাল ইনস্টিটিউট ফর স্পেস রিসার্চ, এটা ব্রাজিলের একটা ইনস্টিটিউট, তারা তৈরি করেছে। এই কথাটা মনে রাখবে। এবার আরেকটা কথা এখানে তুমি মনে রাখবে যে এই যে স্যাটেলাইটটা লঞ্চ হলো 2021-এ, এটা ইসরো ফার্স্ট স্যাটেলাইট লঞ্চিং। আরেকটা কথা তোমাকে মনে রাখতে হবে যে এই যে আমাজোনিয়া 1 বলো বা পিএসএলভি C-51 এর লঞ্চিং বলো, এটা ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন অর্থাৎ ইসরো একটা কমার্শিয়াল উইং, তার নাম হচ্ছে নিউ স্পেস ইন্ডিয়া লিমিটেড, তাদের প্রথম লঞ্চিং। এবং এটা পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকলে 53তম মিশন। আর আগেই তোমাদের বললাম যে কোন রকেট না পিএসএলভি C-51 রকেট। এবার এইখানে আরেকটা ইনফরমেশন তোমাদের মনে রাখতে হবে,
আরেকটা স্যাটেলাইট গেছিল, তার নাম হচ্ছে স্পেস কিডস ইন্ডিয়া। সেখানে সেই স্যাটেলাইটের গায়ে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীর ছবি একদম আটকানো। প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীর ছবি এনগ্রেভ উইথ one after another in the space of 10 minutes in a textbook launch. মানে পরপর এই 18টা প্লাস একটা 19টা স্যাটেলাইট লঞ্চ হয়ে গেছে। আর এই স্পেস কিডস ইন্ডিয়ার স্যাটেলাইটের মধ্যে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীর ছবি। ঠিক আছে, এটা কোথাকার কোম্পানি? না চেন্নাইয়ের কোম্পানি। এটাও লঞ্চ হয়েছে। ঠিক আছে, আবার তোমার আরেকটা জিনিস এখান থেকে মনে রাখতে হবে, সতীশ ধাওয়ান স্পেস স্যাটেলাইট, হ্যাঁ, SKI সতীশ ধাওয়ান স্যাটেলাইট HD স্যাট যেটাকে বলা হয়, এই স্যাটেলাইটটা ভগবত গীতা ডিজিটাল কার্ডে তার গায়ে আটকানো, সেটাও স্যাটেলাইটের ছবি হিসাবে উৎক্ষেপিত হয়েছে। এইটুকুন মনে রাখো, তাহলেই যথেষ্ট। ঠিক আছে, এই যে তাহলে 18 প্লাস 1 স্যাটেলাইট একসঙ্গে মোট 1.5 ঘন্টার মধ্যে লঞ্চ হয়ে গেল। এই কারো কোনো প্রশ্ন আছে এখানে? কারো কোনো প্রশ্ন? না স্যার। আচ্ছা, ভিনেস ফোগাট, তোমরা নাম শুনেছ? ভিনেস ফোগাট কি খেলে? কুস্তি। কি খেলে? কুস্তি তো। তাই তো। has defeated world champion Vanessa Kalajinoske, বা অত আমার নাম না দেখলেই চলবে, কোথাকার? বেলারুসের। তাকে হারিয়ে কি হয়েছে? আউটস্ট্যান্ডিং ইউক্রেনিয়ান রেসলার্স অ্যান্ড কোচেস মেমোরিয়াল টুর্নামেন্ট জয়লাভ করেছে। কোথায় টুর্নামেন্টটা হয়েছে? কিয়েভ কোথায়? ইউক্রেনে অবস্থিত। এই জায়গাটা একটু ভালো করে দেখে রাখবে। তাহলে এই যে ইন্ডিয়ান যে অলিম্পিক টিম গেল, এই অলিম্পিক টিমের এই যে 23শে জুলাই যে উদ্বোধন, সেখানে ফ্ল্যাগ বিয়ারিং কে করবে? কোন প্লেয়ার করবে? ছেলেদের ক্ষেত্রে কে, মেয়েদের ক্ষেত্রে কে? বলে দাও। ছেলেদের ক্ষেত্রে হ্যাঁ বলো। মেয়েদের ক্ষেত্রে সিন্ধু স্যার, যত সম্ভব পিভি সিন্ধু। MC মেরি কম। আর ছেলেদের ক্ষেত্রে কে? ছেলেদের ক্ষেত্রে কে? মনপ্রীত সিং। ছেলেদের ক্ষেত্রে মনপ্রীত সিং। আর ক্লোজিং সেরেমনিতে কে ফ্ল্যাগ বিয়ারিং করবে? বলো। বজরং পুনিয়া ফ্ল্যাগ বিয়ারিং করবেন। ঠিক আছে, আমাদের বর্তমানে, হ্যাঁ বলো, আমাদের বিদেশ মন্ত্রীর নাম কি? বলো। সুব্রমণিয়াম জয়শঙ্কর। টিভি সোমনাথন হচ্ছেন অর্থ সচিব।
ফাইন্যান্স সেক্রেটারি অফ ইন্ডিয়া। এখানে অপশনগুলো আমি তোমাদের সবই বলে দিই। এইখানে যে প্রশ্ন আছে, who has assumed charge as the new spokesperson of the Ministry of the External Affairs, মানে বিদেশ মন্ত্রকের মুখপাত্র কে হলেন নতুন? আমি এখানে বলবো অরিন্দম বাগচি। আর টিভি সোমনাথন হলেন কি না অর্থ সচিব, তার না ভারত সরকারের। আর এইচ কে দ্বিবেদী কে হলেন পশ্চিমবঙ্গের নতুন মুখ্য সচিব, তার পরিবর্তে এলেন আলাপন বন্দ্যোপাধ্যায়ের পরিবর্তে এলেন। আর ওয়েস্ট বেঙ্গলের হোম সেক্রেটারি অর্থাৎ স্বরাষ্ট্র সচিব কে হলেন বিপি কোপালিকা, বিপি কোপালিকা। আর কি হবে না কেন্দ্রীয় সরকারের কে বিদেশ মন্ত্রী সুব্রমণিয়ম জয়শঙ্কর। আর বিদেশ সচিবের নাম কি? বিদেশ সচিবের নাম কি? এক্সটার্নাল অ্যাফেয়ার্স সেক্রেটারি বা ফরেন সেক্রেটারির নাম কি? এক্সটার্নাল অ্যাফেয়ার্স বা ফরেন সেক্রেটারির নাম কি বলো গো, একটু বলো। হর্ষবর্ধন সিংলা। হর্ষবর্ধন সিংলা, এটা নামটা ভালো করে মনে রাখতে হবে। আর আর হোম সেক্রেটারি অফ ইউনিয়ন গভর্নমেন্ট বা হোম সেক্রেটারি অফ ইন্ডিয়া, হোম সেক্রেটারি অফ ইন্ডিয়া কে? অজয় পান্ডে হোম সেক্রেটারি অফ ইন্ডিয়া তো পান্ডে নয়, হোম সেক্রেটারি হচ্ছে অজয় কুমার ভাল্লা। অজয় কুমার ভাল্লা, ভাল্লা বানান কি? BHALLA, ভাল্লা। আর ক্যাবিনেট সেক্রেটারি, ক্যাবিনেট সেক্রেটারি অফ ইন্ডিয়া কে? ক্যাবিনেট সেক্রেটারি কে? রাজীব গৌবা। রাজীব গৌবা, গৌবা বানান কি? GAUBA, রাজীব গৌবা, রাজীব গৌবা, রাজীব গৌবা। ঠিক আছে, তাহলে রাজীব গৌবাকে কি বললাম? ক্যাবিনেট সেক্রেটারি। হোম সেক্রেটারি কি বললাম? অজয় কুমার ভাল্লা। বিদেশ সচিব কি বললাম? হর্ষবর্ধন সিংলা। আর বিদেশ মন্ত্রী কি বললাম? এস জয়শঙ্কর বা সুব্রমণিয়ম জয়শঙ্কর। তাহলে আচ্ছা স্যার, হ্যালো, হ্যাঁ বলো। বিদেশ সচিবের কাজটা একটু বলবেন? কার? ওই বিদেশ সচিব, বিদেশ মন্ত্রী তো কি করে মোটামুটি জানা আছে, ওই বিদেশ সচিবের কাজটা কি স্যার? বিদেশ, দেখো বিদেশ সচিব কেউ বলতে পারবে সচিবের কাজ কি? সচিবের কাজ কি বলতে পারবে? সচিবের কাজ কি বলতে পারবে কেউ? সচিবের কাজ কি? মন্ত্রী তো, মন্ত্রীর কাজ কি তুমি আগে বলো। যে জিজ্ঞেস করলে তুমি মন্ত্রীর কাজ কি বলো আগে, আমি মন্ত্রীর কাজ কি বলো। মানে স্যার ধরুন কোনো দেশের সাথে কোনো কিছু মানে মৌকুব বা কোনো কিছু চুক্তি টুক্তি স্বাক্ষর করার জন্য তো মন্ত্রী যায় দেখছি, মানে মন্ত্রী কি অফিসিয়াল? মন্ত্রী কি অফিসিয়াল? ভারত সরকারের অফিসিয়াল না অফিসিয়াল নয় আগে আমাকে বলো। মন্ত্রী কি অফিসিয়াল? অফিসিয়াল নয় স্যার। তাহলে অফিসিয়াল কে? হ্যাঁ বলে বলুন। অফিসিয়াল কে? রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি। আবার বলি, বিদেশ দপ্তরের অফিসিয়াল কে? মন্ত্রী তো যে কোনো সময় পাল্টে যেতে পারে। একজন মন্ত্রী তো তোমার সবসময় সেটা সিলেক্টেড, সেটা সিলেক্টেড। আর অ্যাপয়েন্টমেন্ট কে? অ্যাপয়েন্টেড কে? না, অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে ওই দপ্তরের সচিব, তিনি কিন্তু অ্যাপয়েন্টমেন্ট। মন্ত্রীর চেয়েও একদিক দিয়ে কিন্তু তার পাওয়ার বেশি। তাহলে অফিসিয়ালি ভাবে কোনো কিছু সাইন করতে গেলে আমাদের তখন এক্সটার্নাল অ্যাফেয়ার সেক্রেটারির দরকারই আছে, যে কোনো সরকারের সচিবের। আবার ইউএসএ তে গেলে কোনো মন্ত্রীর নাম দেখতে পাবে না, সেখানে সবাই হচ্ছে সচিব, হোম সেক্রেটারি, সেক্রেটারি অফ দ্য স্টেট,
ফিনান্স সেক্রেটারি, ডিফেন্স সেক্রেটারি, আর ভারতের ক্ষেত্রে মিনিস্টার। আর মিনিস্টারকে কে চালনা করে অফিসিয়ালি ভাবে? না তার সেক্রেটারি। তার বিদেশ মন্ত্রীকে কে অ্যাসিস্ট করতে পারে? বিদেশ সচিব করতে পারে। বোঝা কি গেল? সেক্রেটারি অ্যাপয়েন্টেড, মিনিস্টার সিলেক্টেড। সে প্রথমে রাজ্যসভা বা লোকসভা ছেড়েই দাও, দ্যাট ইজ কল্ড সিলেক্টেড। তাকে যে কোনো সময় অপসারণ করা যেতে পারে, সরিয়ে দিতে পারে প্রধানমন্ত্রী ইচ্ছা করলেই, ঠিক আছে? কিন্তু অ্যাপয়েন্টেড কে তো হ্যাঁ সরাতেও পারে, সেক্ষেত্রেও সরাতে পারে, কিন্তু তিনি অফিসিয়ালি ভাবে অ্যাপয়েন্টেড। বুঝতে পারলে কি? বুঝতে পারলে? ওকে স্যার, হ্যাঁ স্যার কিছুটা বুঝতে পেরেছি। পুরোটা হলো না কেন? পুরোটা হলো না, পুরোটা কেন হলো না? আমি কোন দেশের সঙ্গে এগ্রিমেন্ট সাইন করছি, সেখানে মিনিস্টার মাত্র উপস্থিত থাকতে পারে, কিন্তু সরকারিভাবে সচিবকেই কিন্তু সাইন করতে হবে, সচিবকেই সাইন করতে হবে। তোমরা বিভিন্ন সরকারি অনুষ্ঠানে যখন MOU দেখো, মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, তখন দেখবে ফাইলে সাইন করছে কিন্তু সেক্রেটারি, আর তাদের উপরে দাঁড়িয়ে আছে কিন্তু কে? না মিনিস্টার। তার মানে মিনিস্টার কিন্তু কোথাও চুক্তি স্বাক্ষর করে না, চুক্তি স্বাক্ষর করে সেক্রেটারি। অতএব সেক্রেটারি যিনি অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন তারই কিন্তু এখানে সাইন করবার ক্ষমতা। মন্ত্রী তার মাথার উপরে থাকুক, কোনো অসুবিধা নেই, কিন্তু অফিসিয়ালি ভাবে তিনি হলেন ভারতের প্রতিনিধি। বুঝতে কি পারলে এবার? বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ। এবার বলে দি, টিভি সোমনাথনকে যখন দেখলে ফাইন্যান্স সেক্রেটারি, অর্থ সচিব, পাশে লিখে রাখো এক্সপেন্ডিচার সেক্রেটারি অলসো, এক্সপেন্ডিচার সেক্রেটারি অলসো, এক্সপেন্ডিচার সেক্রেটারি অলসো। আরেকটা লিখে রাখো তরুণ বাজাজ, তরুণ বাজাজ, রেভিনিউ সেক্রেটারি অফ ইউনিয়ন গভর্নমেন্ট, রেভিনিউ সেক্রেটারি অফ ইউনিয়ন গভর্নমেন্ট। আরেকটা নাম লিখে রাখো কৃষ্ণমূর্তি সুব্রামণিয়ান, কৃষ্ণমূর্তি সুব্রামণিয়ান, কৃষ্ণমূর্তি সুব্রামণিয়ান ড্যাশ দিয়ে লিখে রাখো চিফ ইকোনমিক অ্যাডভাইজার, চিফ ইকোনমিক অ্যাডভাইজার টু ইউনিয়ন গভর্নমেন্ট, চিফ ইকোনমিক অ্যাডভাইজার টু ইউনিয়ন গভর্নমেন্ট, অর্থনৈতিক উপদেষ্টা ইউনিয়ন গভর্নমেন্ট। আরেকটা জিনিস লিখে রাখো সেক্রেটারিয়েট অফ ইউনিয়ন ফিনান্স মিনিস্ট্রি, সেক্রেটারিয়েট অফ ইউনিয়ন ফিনান্স মিনিস্ট্রি। ড্যাশ দিয়ে লিখে রাখো নর্থ ব্লক, নর্থ ব্লক, নর্থ ব্লক। আরেকটা লিখে রাখো নিউ, নিউ MOS অফ ফিনান্স মিনিস্ট্রি। MOS মানে, MOS মানে কি? মিনিস্টার অফ স্টেট, মানে প্রতিমন্ত্রী। তার নাম লেখো ভগবত, ভগবত করাত, ভগবত BHAGWAT, ভগবত করাত, করাত KARAT। আর আরেকজন MOS নাম লেখো, ইনিও নতুন, না পঙ্কজ চৌধুরী, MOS, মিনিস্টার অফ স্টেট। এখানে মিনিস্টার অফ স্টেট বলা হয়েছে কেন? তার মাথার উপরে রয়েছে নির্মলা সীতারামন, তিনি ক্যাবিনেট মিনিস্টার। নির্মলা সীতারামন যদি অনুপস্থিত থাকতেন তখন তাহলে আমরা এদের মধ্যে বলতে পারতাম কি MOS ইন্ডিপেন্ডেন্ট চার্জ। এদের মধ্যে কেউ একজন যদি উপস্থিত থাকতো তাহলে বলতে পারতাম MOS ইন্ডিপেন্ডেন্ট চার্জ, স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী। আর কিছু বলবেন স্যার?
হ্যাঁ স্যার, পূর্ণমন্ত্রী আর প্রতিমন্ত্রী পার্থক্যটা আর একটু স্যার বলে দিন। যখন কোনো মিনিস্টারের মাথার উপরে কোনো ক্যাবিনেট মিনিস্টার থাকে না, তখন ওই প্রতিমন্ত্রীকে বলা হয় স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী, ইংলিশে যাকে বলা হয় MOS, ইন্ডিপেন্ডেন্ট চার্জ। আর যদি কোনো প্রতিমন্ত্রী মাথার উপরে মানে ক্যাবিনেট মিনিস্টার থাকে, তখন তাকে বলা হয় MOS, মিনিস্টার অফ স্টেট। তুমি জানো ভারতের প্রথম মহিলা অর্থমন্ত্রী ইন্দিরা গান্ধী, এবং তুমি জানো ভারতের প্রথম মহিলা পূর্ণ সময়ের ক্যাবিনেট মন্ত্রী বা পূর্ণমন্ত্রী নির্মলা সীতারামন। তিনি মাথার উপরে যেহেতু রয়েছেন, তাই বাদবাকি যে দুজন মন্ত্রী রয়েছেন তারা কিন্তু প্রতিমন্ত্রী, নট MOS, ইন্ডিপেন্ডেন্ট চার্জ। বোঝা কি গেল? আমি আরেকটা এক্সট্রা ইনফরমেশনও তোমাদের দিয়ে দিলাম, বুঝতে পারলে? হ্যাঁ স্যার। আচ্ছা, স্যার আরেকটা প্রশ্ন, হ্যালো, হ্যাঁ, সচিব আর ওরা সবাই কি আইএস অফিসার? অবশ্যই অবশ্যই অবশ্যই। কেউ ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিস, কেউ মনুসচিব IPS বা IAS, ঠিক আছে? অবশ্যই এই পোস্টগুলোতে তুমি ইন্ডিয়ান সিভিল সার্ভিস না পাস করে গেলে তুমি কি করে হবে বলো তো? অল ইন্ডিয়া সার্ভিসেস, এদের খুঁটি বাঁধা হচ্ছে রাজ্যসভার কাছে। প্রশাসনিক কর্মীবর্গ এটা পুরো নিয়ন্ত্রণ করে, যেখান থেকে আলাপন বন্দ্যোপাধ্যায়কে ডেকে পাঠানো হয়েছিল, মনে পড়ছে? হ্যাঁ স্যার, মনে পড়ছিল। তাহলে স্যার একটা বলবো কোশ্চেন? বলো। আমি বলছি স্যার, যারা আইএস পাস করে মানে এন্টার করে ওখানে, ওদের থেকে কোনো স্পেশালাইজড ব্যাকগ্রাউন্ডের কাউকে নিলে তো ওরা আরো বেশি এফেক্টিভ হবে। অ্যাডমিনিস্ট্রেটিভ পার্টটা দেখতে হবে না? একজন স্পেশালাইজড অর্থনীতিতে সে ধরো ফরেন ডিগ্রি রয়েছে, তাকে আমি ধরলাম এই বলছি তো সেই দপ্তরটা চালাবার মতো পাওয়ার থাকতে হবে। একটা কলেজে একজন প্রিন্সিপাল হয়, কেন প্রিন্সিপাল? সেই দপ্তরে তো আরো অনেক প্রফেসর আছে সেই সাবজেক্টে, তাহলে তাদেরকে কেন নিয়োগ করা হয়? বা একটা দপ্তরে মানে একটা ডিপার্টমেন্টের হেড অফ দ্য ডিপার্টমেন্ট কেন করা হয়? নিশ্চয়ই তার একটা পাওয়ার আছে যে সকলের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করে অ্যাডমিনিস্ট্রেটিভটা চালানো। সবার মধ্যে অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার থাকে না, আর সে যখন IAS বা IFS বা IRS হয়ে আসছে, তার মধ্যে অ্যাডমিনিস্ট্রেটিভ পার্টটা থাকবে স্বাভাবিক, অ্যাডমিনিস্ট্রেটিভ পার্ট। আর তুমি যেটা বলেছো যে কেউ স্পেশালাইজড ওই সাবজেক্টে তাকে আনা হলো, হ্যাঁ, তার জন্য তো আলাদা পোস্ট আছে, অ্যাডভাইজার। আর সেই জন্যই তো আমি লিখে দিয়েছি যে ইকোনমিক অ্যাডভাইজার টু দ্য ইউনিয়ন গভর্নমেন্ট, অ্যাডভাইজার হিসাবে আসলে কোনো অসুবিধা নেই, সরকার তাকে করতে পারে। কিন্তু সচিব পর্যায়ে আসতে গেলে অবশ্যই তাকে সিভিল সার্ভিস পাস হয়েই আসতে হবে, না হলে কি হবে? বুঝতে পারলে কি? এই কারণে অরিন্দম বাগচি তাহলে ইন্ডিয়ান ফরেন সার্ভিস IFS পাস, তাকে কি করা হলো না এক্সটার্নাল অ্যাফেয়ার্সে সেক্রেটারি করা হলো। কার পরিবর্তে তিনি এলেন? অনুরাগ শ্রীবাস্তব। অনুরাগ শ্রীবাস্তবকে কোথায় নিয়ে যাওয়া হলো না অনুরাগ শ্রীবাস্তবকে সেক্রেটারি অফ দ্য নর্থ, মানে উত্তরের দেশগুলো দেখাশোনা করার জন্য, উত্তরের দেশগুলোর সঙ্গে জয়েন্ট কোলাবোরেশন বাড়ানোর জন্য তাকে সেক্রেটারি অফ দ্য নর্থ করা হলো। আর HK দ্বিবেদী নিউ চিফ সেক্রেটারি অফ দ্য ওয়েস্ট বেঙ্গল, BP গোপালিকা নিউ হোম সেক্রেটারি অফ দ্য ওয়েস্ট বেঙ্গল,
করা হলো। তাহলে ভিনেস মোগাট ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, ভ্যানেসা কালানুস্কি অফ বেলারুস, তিনি এই যে কোচেস মেমোরিয়াল টুর্নামেন্ট কিয়েভ ইউক্রেন, এটা আরেকবার ছবির মাধ্যমে দেখে নাও, ঠিক আছে। ইন্টারন্যাশনাল যোগা ফেস্টিভ্যাল কোথায় হয়েছে? 2021 ইন্টারন্যাশনাল যোগা ফেস্টিভ্যাল 2021, এটা হয়েছে কোথায়? না, ঋষিকেশে। তাহলে ঋষিকেশ কি না, ঋষিকেশ হচ্ছে যোগা সিটি অফ ইন্ডিয়া, যোগা সিটি অফ ইন্ডিয়া। এখানে কিন্তু তোমাকে কোন মিনিস্টার উদ্বোধন করেছে এটা আমাদের দেবে না, কোথায় হয়েছে এইটুকুনি পড়লেই হয়ে যাবে। ইন্টারন্যাশনাল যোগা ফেস্টিভ্যাল, যোগা সিটি অফ ইন্ডিয়া, ঋষিকেশে অ্যারেঞ্জ করা হয়েছিল, এইটুকুনি দেখবে তাহলেই হবে। অবশ্যই ঋষিকেশ কোথায়? ঋষিকেশ উত্তরাখণ্ডে অবস্থিত। উত্তরাখণ্ডের 10 CM কে পুষ্কর সিং ধামি কার পরিবর্তে এলেন না, তীরথ সিং রাওয়াতের পরিবর্তে এলেন। দেখলে গত 7 মাসে মোট 3 জন CM আমরা উত্তরাখণ্ডে দেখতে পেলাম, ত্রিভেন্দ্র সিং রাওয়াত, তীরথ সিং রাওয়াত এবং পুষ্কর সিং ধামি। কেন না, পুষ্কর সিং ধামিকে বসানো হলো এই কারণে, তীরথ সিং রাওয়াত ইলেক্টেড ছিলেন না। আর ইলেক্টেডের ক্ষেত্রে কি করে না, যদি ইলেক্টেড না হয়ে থাকে তাহলে 6 মাসের মধ্যে তাকে ইলেকশনে জিতে আসতে হবে, যে কোনো বিধানসভা থেকে। যেমন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষেত্রে যে ব্যাপারটা তোমরা জানো। যেহেতু উত্তরাখণ্ডের স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি ইলেকশনে 1 ইয়ারও বাকি নেই, সেহেতু আলাদা করে আর কোনো উপনির্বাচনের আয়োজন করা হয় না, এটাই হচ্ছে প্রসিডিওর। সেই জন্য তীরথ সিং রাওয়াতের পরিবর্তে পুষ্কর সিং ধামিকে সেই পোস্টে, CM এর পোস্টে বসানো হলো, ঠিক আছে, এটা মনে রাখবে। ওয়ার্ল্ড টিভি ডে, ওয়ার্ল্ড টিভি ডে কবে? ওয়ার্ল্ড টিভি ডে 24 মার্চ। ওয়ার্ল্ড টিভি ডে আমরা সেলিব্রেট করে থাকি। এবার দেখো, ওয়ার্ল্ড টিভি ডে 24 মার্চ 1882-তে ডক্টর রবার্ট কচ টিভির জন্য যে ব্যাকটেরিয়া দায়ী তার নাম কি? মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস, যেটা টিবির রোগের জন্য মূলত দায়ী। মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস কে আবিষ্কার করেন? রবার্ট কচ দিতে পারে। তবে ওয়ার্ল্ড টিভি ডে পালন করো 24 মার্চ, এটাও দিতে পারে, সালটা উল্লেখ নাও করতে পারে, কোনো অসুবিধা নেই। তবে আরেকটা যেটা উল্লেখ করতে পারবে সেটা ওয়ার্ল্ড টিভি ডে 2021-এর থিম কি? দ্য ক্লক ইজ টিকিং, দ্য ক্লক ইজ টিকিং, TICKING, দ্য ক্লক ইজ টিকিং, এটাই হলো থিম ফর ওয়ার্ল্ড টিভি ডে 2021-এর। এবার দেখো, ইউনিয়ন মিনিস্টার ফর হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, এটা যেহেতু মার্চ মাসের ঘটনা, তখন ডক্টর হর্ষবর্ধন ছিল। এখন ইউনিয়ন হেলথ মিনিস্টার কে? এখন ইউনিয়ন হেলথ মিনিস্টারের নাম কি? ইউনিয়ন হেলথ মিনিস্টারের নাম কি বলো? ইউনিয়ন হেলথ মিনিস্টারের নাম কি বলো? ইউনিয়ন হেলথ মিনিস্টারের নাম বলতে পারবে কেউ? একটুখানি চিন্তা করলে পারবে কিন্তু। ইউনিয়ন হেলথ মিনিস্ট্রি, হর্ষবর্ধন কিন্তু নেই আর, বা মিনিস্ট্রি অফ দ্য হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার বলো না, কি হবে তার নাম? এ বাবা, একটুখানি ইয়ে করতে হবে তো গো, কি হবে লিখে নাও, মনসুখ, MANSUKH, মনসুখ, ফুল স্টপ, L ফুল স্টপ, মানধাবিয়া, মানধাবিয়া, মানধাবিয়া বানান MANDAVIA,
VIYA, মনসুখ এল মানধাবিয়া। কততম ক্যাবিনেট? ব্র্যাকেটে লিখে রাখো 41st ক্যাবিনেট মিনিস্টার অফ মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার। কবে থেকে? 7 জুলাই 2021, 7 জুলাই 2021, 7 জুলাই 2021। আর তার আন্ডারে একজন MOS আছে, তার নাম ভারতী পাওয়ার, ভারতী পাওয়ার, BHARATI, ভারতী পাওয়ার, PAWAR, পাওয়ার, ভারতী পাওয়ার। তিনি MOS কবে থেকে? না 7 জুলাই 2021 থেকে। ঠিক আছে, মনে রাখবে। হর্ষবর্ধন এখন আর নেই, তবুও হর্ষবর্ধন চেয়ারম্যান অফ দ্য ইন্টারন্যাশনাল বডি স্টপ টিভি পার্টনারশিপ বোর্ডের চেয়ারম্যান বজায় থাকবেন। কেন না তার আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশন টু দ্য মুভমেন্ট টু এরাডিকেট টিউবারকিউলোসিস ফ্রম ইন্ডিয়া। এরাডিকেট মানে কি? নির্মূলীকরণ, দূরীকরণ কুষ্ঠরোগের। সেই জন্য কত সালের মধ্যে? বাই 2025, 2025 যেতে হবে না, 2024-এর মধ্যেই নির্মূলীকরণের জন্য। এবার দেখো কি হলো? নরেন্দ্র মোদী অ্যাড্রেসড জন ঔষধি দিবস সেলিব্রেশন। কিসের মাধ্যমে? ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে। দেশে 7500তম জন ঔষধি কেন্দ্র। কোথায় সেটা? শিলং, মেঘালয়। তাহলে জন ঔষধি উইক কবে? 1 মার্চ টু 7 মার্চ। তাহলে জন ঔষধি দিবস কবে? 1 মার্চ। তার এই যে উইক, সপ্তাহটা, তার থিম কি? জন ঔষধি সেবা ভি রোজগার ভি, জন ঔষধি সেবা ভি রোজগার ভি। এটা হলো 2021-এর জন ঔষধি উইক এর কি না থিম। সপ্তাহ 1 মার্চ থেকে 7 মার্চ আমরা সেলিব্রেটেড করে থাকি। হ্যাঁ বলো, কিছু অসুবিধা? জন ঔষধি দিবস, যেখানে ন্যায্য মূল্যে কেন্দ্রীয় সরকারের ওষুধ পাওয়া যায়। মানে ওই নামে তুমি ওষুধ পাবে না, কিন্তু সেম কম্পোজিশন দিয়ে ওষুধ কিন্তু তোমার কাছে অ্যাভেল করতে পারা যায়। ওই নামে ধরো প্যান্ডি গিয়ে বললে, ওরা প্যান্ডি দিতে পারবে না, কিন্তু প্যান্ডির কম্পোজিশন ওরা জানে। ওই কম্পোজিশনে আরেকটা ওষুধ তোমাকে দিয়ে দেবে, সেম কম্পোজিশন। Matam Venkata Rao has taken charge as the new MD and CEO of which bank among these? তাহলে কি করব? Matam Venkata Rao has taken the charge as the new MD and CEO of Central Bank of India. কত বছরের টার্ম? না 3 বছরের টার্মে তাকে নিয়োগ করা হলো সেন্ট্রাল ব্যাংক। তাই তো, নিউ এমডি সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া। তাহলে লাস্টে অফ ইন্ডিয়া আছে, তাহলে হেডকোয়ার্টার অবশ্যই কি হবে? মুম্বাই হবে, মুম্বাই হবে। মনপ্রীত ভোরা has been appointed as India's new or next High Commissioner to which country among these? নেক্সট বলেছে বা নিউ বলেছে, দুরকম ভাবেই আমাদের প্রশ্ন দিতে পারে। হয় ওরা বলতে পারে যে নেক্সট কে হলো, আবার পিএসসি এরকম করেও কোশ্চেন সেট করতে পারে নিউ হাই কমিশনার।
এবার তুমি বলবে হাই কমিশনার কেন ইউজ করলো, অ্যাম্বাসেডার ইউজ করলো না কেন? আমি বলবো যেহেতু অস্ট্রেলিয়া এটা একটা কমনওয়েলথ কান্ট্রি, আমি অ্যান্সারটা বলেই দিলাম, কমনওয়েলথ কান্ট্রি, তাই ইন্ডিয়াও কমনওয়েলথ। তাহলে যখন দুটো কমনওয়েলথ কান্ট্রি থাকে তখন তাকে বলা হয় হাই কমিশনার। যখন একটা দেশ কমনওয়েলথ আরেকটা দেশ নন কমনওয়েলথ তখন তাদেরকে বলা হয় অ্যাম্বাসেডার। আর যদি দুটো দেশই নন কমনওয়েলথ হয় তখন তাদেরকে বলা হয় অ্যাম্বাসেডার। তাহলে কি হবে? এখানে আমার অ্যান্সার করলাম অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া, মনপ্রীত ভোরা, নিউ আর ইন্ডিয়াস নেক্সট হাই কমিশনার টু অস্ট্রেলিয়া। এবার এই তোমার মৃদুল কুমার, presently High Commissioner of India to Malaysia, has been appointed the next ambassador of India to Mexico. বলি এবার, এই মনপ্রীত ভোরা ছিলেন ভারতের হাই কমিশনার, বা সরি ভারতের অ্যাম্বাসেডার, না মালয়েশিয়া তো হাই কমিশনারই হবে, হাই কমিশনার। দাঁড়াও এক মিনিট দাঁড়াও, মনপ্রীত ভোরা অস্ট্রেলিয়াতে গেলেন, তো তিনি ছিলেন হচ্ছে মেক্সিকো অ্যাম্বাসেডার, মেক্সিকো অ্যাম্বাসেডার। আর হাই কমিশনার অফ দ্য মালয়েশিয়া মৃদুল কুমার কে পাঠানো হলো মেক্সিকোতে। অতএব মনপ্রীত ভোরা অ্যাম্বাসেডার অফ ইন্ডিয়া টু মেক্সিকো ছিল, সেখান থেকে তুলে নিয়ে এসে মনপ্রীত ভোরাকে অস্ট্রেলিয়াতে হাই কমিশনারের পোস্টে পাঠানো হলো। তাহলে মেক্সিকোর অ্যাম্বাসেডারের পোস্টটা খালি হলো। সেই অ্যাম্বাসেডারের পোস্টে মৃদুল কুমারকে পাঠিয়ে দেওয়া হলো। বোঝা গেল? হাই অ্যাম্বাসেডার অফ মেক্সিকো ছিল মনপ্রীত ভোরা। মনপ্রীত ভোরাকে মেক্সিকো থেকে তুলে নিয়ে এসে অস্ট্রেলিয়ার হাই কমিশনার করে দেওয়া হলো। তাহলে মেক্সিকোতে অ্যাম্বাসেডারের পোস্টটা খালি হয়ে গেল। সেই অ্যাম্বাসেডারের পোস্টে মৃদুল কুমারকে জয়েনিং করিয়ে দেওয়া হলো। বর্তমানে মালয়েশিয়াতে ভারতের কোনো রাষ্ট্রদূত মানে এখনো নতুন নিয়োগ করা হয়নি, সেখানে ডেপুটি রাষ্ট্রদূত, হ্যাঁ, তিনি কাজ চালাচ্ছেন, সহকারী রাষ্ট্রদূত। এবার হরদীপ সিং পুরী, মিনিস্টার অফ স্টেট, ইন্ডিপেন্ডেন্ট চার্জ, হাউজিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্স, কি ঘোষণা করেছে? ইজ অফ লিভিং ইন্ডেক্স 2020, ইজ অফ লিভিং ইন্ডেক্স 2020, সেটা 111টা শহরের মধ্যে, আবার 111টা মিউনিসিপ্যালিটির মধ্যে। তাহলে আমরা প্রথমে দেখি শহরের মধ্যে। শহরের মধ্যে শহরের 111টা শহর নেব, কি নেব না মিলিয়ন অ্যাবাভ এইরকম শহর নেব 49টা, আর বিলো মিলিয়ন নেব 62টা। তাহলে মোট কটা শহর নিচ্ছি? 111টা। 111টা শহরের মধ্যে আমি প্রথমে করব কি বেঙ্গালুরু। বেঙ্গালুরু কি মিলিয়ন প্লাস ক্যাটাগরিতে 1 নম্বর, 2 নম্বরে কে পুনে, 3 নম্বর কে আহমেদাবাদ, 4 নম্বর কে চেন্নাই। আর লেস দেন মিলিয়ন ক্যাটাগরি যেখানে মিলিয়নের কম জনসংখ্যা, সেখানে 1 নম্বরে কে সিমলা, সিমলা, 2 নম্বরে ভুবনেশ্বর, 3 নম্বরে সিলভাসা। এই কাকিনাড়া কিন্তু উত্তর 24 পরগনার কাকিনাড়া নয়, এটা অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া, ঠিক আছে? লেস দেন মিলিয়ন ক্যাটাগরি এটা দেখলাম। এবার
মিউনিসিপ্যালিটি নেব, মিউনিসিপ্যালিটিতেও আমরা মিলিয়ন প্লাস মিলিয়ন মাইনাস বা মিলিয়ন প্লাস ক্যাটাগরি আর লেস দ্যান মিলিয়ন ক্যাটাগরি আমরা ইউজ করব। এবার দেখে নি ইজ অফ লিভিং ইন্ডেক্সে মিলিয়ন প্লাস ক্যাটাগরি থেকে ইন্দোর, ইন্দোর নাম্বার 2 থেকে সুরাট, নাম্বার 3 থেকে ভোপাল, আর লেস দ্যান মিলিয়ন ক্যাটাগরি থেকে নিউ দিল্লি মিউনিসিপাল কাউন্সিল। 2 নম্বরে কে তিরুপতি, 3 নম্বরে কে গান্ধীনগর, 3 নম্বরে কে গান্ধীনগর। তাহলে আমরা মিউনিসিপ্যালিটির ভিত্তিতে করলাম 111টা, সেখানে মিউনিসিপ্যালিটি যেমন ছিল মিউনিসিপাল কর্পোরেশনও ছিল, আমরা ওটাকে আর কোনো ভাগ করিনি। আবার তেমনি 111টা সিটির মধ্যেও আমরা করেছি, তার মধ্যে 49 মিলিয়ন এবং 62 বিলো মিলিয়ন। ঠিক আছে, আমার অত ভাগে দেখতে হবে না, আমি শহর হিসেবে মনে রাখবো মিলিয়ন প্লাস মিলিয়ন মাইনাস মিলিয়ন প্লাস মিউনিসিপ্যালিটি মিলিয়ন মাইনাস মিউনিসিপ্যালিটি, তাহলেই আমার অ্যান্সার হয়ে যাবে। আর কিছু নিয়ে আমাকে চিন্তা করতে হবে না। ঠিক আছে, এবার ইন্ডিয়ান অরিজিন নউরুদ্দিন হাসান has been appointed as the first Vice President and Chief Operating Officer of the New York-based Federal Reserve Bank. New York-based Federal Reserve Bank তিনি কি হলেন না Vice President and CEO, মানে ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট। এর আগে ভাইস প্রেসিডেন্ট পোস্টটা ছিলই না, পোস্ট ভাইস প্রেসিডেন্ট পোস্টটা ছিলই না, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট। ইন্ডিয়ান অরিজিন তো অবশ্যই প্রথম, এবং পোস্টটাও কিন্তু প্রথম, পোস্টটাও কিন্তু প্রথম। আর চিফ স্ট্যাটিস্টিশিয়ান অফ ইন্ডিয়া কে হলো? ডক্টর জিপি সামন্ত। কবছর তার কার্যকাল 2 ইয়ার্স। তিনি কততম চিফ স্ট্যাটিস্টিশিয়ান অফ ইন্ডিয়া? তিনি 4th। কার পরিবর্তে এলো না ক্ষেত্রপতি শিবাজির পরিবর্তে তিনি এই পোস্টে এলেন। ক্ষেত্রপতি শিবাজির পরিবর্তে তিনি এই পোস্টে এলেন। জিপি সামন্ত, চিফ স্ট্যাটিস্টিশিয়ান অফ ইন্ডিয়া। তার টার্মটাও আমি দিয়ে দিয়েছি ফর 2 ইয়ার্স। এবার একটু বলি, এই নোটসটা এই 102 নম্বর স্লাইড অব্দি আরো কারেন্ট অ্যাফেয়ার্স আছে। আমি এটা নিলয় স্যারকে পাঠিয়ে দিচ্ছি, নিলয় স্যার তোমাদেরকে এটা প্রোভাইড করে দেবেন। ঠিক আছে, আর মন দিয়ে কারেন্ট অ্যাফেয়ার্স গুলো ভালো করে পড়ো। এবার বলো তোমাদের আর কি কি প্রশ্ন আছে, বলো বলো আর কি প্রশ্ন আছে বলো। শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। আর কার কার কি প্রশ্ন আছে বলো। আজকে যে আমাকে প্রশ্ন করলে আইএস সচিব নিয়ে খুব ভালো প্রশ্ন করেছিল। এটা মনে রাখবে, মিনিস্টার কোনো অফিসিয়াল নয়, অফিসিয়াল সবসময় তার সেক্রেটারি সচিব, সে অ্যাপয়েন্টেড, কিন্তু মিনিস্টার হচ্ছে সিলেক্টেড। আজকে আছে কালকে নেই, হ্যাঁ সচিবও আজকে আছে কালকে নেই, তাকে সরিয়ে দেওয়া যেতে পারে, কিন্তু তিনি অফিসিয়ালি ভাবে অ্যাপয়েন্টেড। এই জন্য যাই চুক্তি করি, এমওইউ যাই করি, সেটা কিন্তু চুক্তি স্বাক্ষর করবে কিন্তু সেক্রেটারি, মন্ত্রী কিন্তু কোনো চুক্তি স্বাক্ষরের মধ্যে আসবে না। আর সেক্রেটারি আরেকটা কাজ হচ্ছে মন্ত্রীকে অ্যাসিস্ট করা, সহযোগিতা করা, ফাইল আদান প্রদান। মন্ত্রী কি ফাইল জানে? সব কাজ তো করে সেক্রেটারি করে। বলো, আর কারো কোনো প্রশ্ন নেই তো? আর কারো কোনো প্রশ্ন নেই? না স্যার। একটু বোঝা গেল? যা বললাম একটু বোঝা গেল? ইনফরমেশন গুলো পাওয়া গেল তো? বলো, এখনো কোনো সমস্যা থাকলে একদম নির্দ্বিধায় বলো।
সামনে বিসিএস আছে, বিসিএস এর জন্য আমরা কারেন্ট অ্যাফেয়ার্স ভালোভাবে রেডি করব। বিসিএস এর জন্য 2020 কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু অলরেডি তোমরা পড়েছো, তোমাদের দিয়েছি, সেইগুলো ভালো করে কিন্তু পড়তে থাকো। আর 2021 ক্ষেত্রে কারেন্ট অ্যাফেয়ার্স এই যে আমি যা যা বললাম এইগুলোর উপরে একটু দেখো।